সন্দেশখালী থানার 77 সালের পর থেকে আজ পর্যন্ত সন্দেশখালীর মতো কোনো আন্দোলন পশ্চিমবঙ্গে হয়নি। 7ই ফেব্রুয়ারি 2024 মনে করিয়ে দিল 1947 সালের 8ই মার্চকে। জমিদারির বিরুদ্ধে মুখোমুখি লড়াই, তখন ছিল আর্থিক জমিদারি, এখন রাজনৈতিক জমিদারি। স্রেফ তৃণমূলের বিরুদ্ধে নয়, এই বিদ্রোহ রাজনৈতিক জমিদারির সিস্টেমের বিরুদ্ধে। এ আগুন ছড়াতে বাধ্য, আজ নয়তো কাল। সন্দেশখালী সুন্দরবনের একটি দ্বীপ। কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ বাজার ফেলে সরবেরিয়া থেকে বাঁদিকে ঘুরে ধামাখালী ঘাট, তারপর কলাগাছি নদী পেরিয়ে সন্দেশখালী। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আশপাশের 9টি দ্বীপ আর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এলাকা নিয়ে সন্দেশখালী 1 এবং 2 ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েত। 2টি ব্লক ঘিরে মিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, ভাঙর 1 এবং 2, বাসন্তী, গোসাবা, ক্যানিং 2 ব্লক। संदेशखाली संदेशखाली में संदेशखाली के संदेशखाली मामला संदेशखाली थाना সন্দেশখালী নিয়ে মিডিয়া সরগরম, রাজনীতির তো কথাই নেই। সরগরম আমাদের ড্রয়িং রুম, চায়ের দোকান, ট্রেন, বাস। মমতা ব্যানার্জি তৃণমূলকে তেড়ে খিস্তি করলে আমার ভিডিওর ভিউ বাড়বে, সেটা জানি। সেই ফর্মুলাতেই মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেল চলছে, কিন্তু আমি সে রাস্তায় হাঁটব না। কারণ সন্দেশখালী শুধু তৃণমূলকে বেআবরু করেনি, ন্যাংটো করে দিয়েছে সব রাজনৈতিক দলকে, রাজনৈতিক সিস্টেমকে। অনুরোধ করব ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করুন। এটা শিবু হাজরার ভেরি। সন্দেশখালী 2 ব্লক তৃণমূলের সভাপতি শিবপ্রসাদ, সংক্ষেপে শিবু হাজরা। জমি, বাড়ি, ভেড়ি, পোলট্রি মিলিয়ে বিরাট সম্পত্তির মালিক। সবই গ্রামের মানুষের জমি জোর করে কবজায় নিয়ে। এখন শিবুর ভেড়ি দখল করে মাছ ধরছেন গ্রামের মানুষ। মাস 2 ধরে চলা সন্দেশখালীর আন্দোলন ঠিক কি, সেটা এই একটা ছবিতেই যেন স্পষ্ট। হারানো অধিকার লড়াই করে ফিরে পাওয়া। আমার মতে 1977 সালের পর থেকে আজ পর্যন্ত সন্দেশখালীর মতো কোনো আন্দোলন পশ্চিমবঙ্গে হয়নি। সিঙ্গুর নন্দীগ্রামের কথা মাথায় রেখেই বলছি। কেন? 5ই জানুয়ারি সন্দেশখালী 1 ব্লক তৃণমূলের সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে মার খেয়ে ফিরল ইডি, গা ঢাকা দিল শাহজাহান। 7ই ফেব্রুয়ারি রাতে শাহজাহানের সরবেরিয়ার বাড়ি থেকে অনেকটা দূরে সন্দেশখালীতে তৃণমূলের মিছিল থেকে বাড়ি বাড়ি হামলার পর জনরোষ ফেটে পড়ল। তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারদের ভেড়ি, পোলট্রি ভাঙচুর, আগুন। তারপর থেকে আন্দোলনের জোয়ার, নেতৃত্বে মহিলারা। আমাদের মুখে মুখে শুধুই সন্দেশখালী। 7ই ফেব্রুয়ারি 2024 মনে করিয়ে দিল 1947 সালের 8ই মার্চকে। বঙ্গোপসাগর লাগোয়া সুন্দরবনের দ্বীপ সন্দেশখালী। সুন্দরবনের অন্যান্য দ্বীপের মতো এলাকা ইজারা নিয়ে জঙ্গল পরিষ্কার করে সন্দেশখালীতেও বসতি তৈরি হয় 1903 সালে। জঙ্গল সাফ করতে ছোটনাগপুর, সাঁওতাল পরগনা থেকে আনা হয় আদিবাসীদের। পরে ওড়িশা ও মেদিনীপুর থেকেও মানুষ আসেন। এক এক এলাকার ভার ছিল এক একজন জমিদার জোদ্দারের ওপর। ক্রমশ তাদের লোভ বাড়ছিল, অত্যাচারও বাড়ছিল। একসময় রুখে দাঁড়ান কৃষকরা। ততদিনে দিনাজপুরের খাঁপুরে জ্বলে উঠেছে তেভাগা আন্দোলনের আগুন। আগুন ছড়ায় সন্দেশখালীতেও, বেড়মজুর, রামপুর, দুর্গামণ্ডপ, রাজবাড়ি। 1947 সালের 8ই মার্চ এবারের আন্দোলনের অন্যতম কেন্দ্র বেড়মজুরে কমিউনিস্ট নেতা হেমন্ত ঘোষালের নেতৃত্বে জোদ্দার দেবেন্দ্রনাথ সর্দারের কাছারি বাড়িতে আগুন ধরিয়ে দেন কৃষকরা। জোদ্দারের লেঠেল বাহিনী ও পুলিশের গুলিতে অনেকে নিহত হন। দেহ ভাসিয়ে দেওয়া হয় কলাগাছি নদীতে।
কিন্তু তেভাগার আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে, সারা রাজ্যে। ৭৭ বছর পর পুরনো রাস্তাতেই হাঁটল সন্দেশখালী। জমিদারির বিরুদ্ধে মুখোমুখি লড়াই, তখন ছিল আর্থিক জমিদারি, এখন রাজনৈতিক জমিদারি। জমিদারদের এলাকা ভাগ থাকতো। এখনো তৃণমূলের সন্দেশখালী ১ ব্লক সভাপতি, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান বাহিনীর এক একজনের ওপর এক এক এলাকার ভার। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো মোটামুটি কি? জোর করে জমি বাড়ি দোকান দখল করে নেওয়া, ন্যায্য পাওনা হাতিয়ে নেওয়া, যখন তখন মারধর, সরকারি সম্পত্তি দখল করে নেওয়া, পুলিশ তাদের কেনা গোলাম, কিছু মহিলাকে শরীর সমর্পণে বাধ্য করা, ইত্যাদি ইত্যাদি। জমিদারি আমলেও তো তাই হতো। রসালো হবে বলে মহিলাদের ওপর অত্যাচারের কথাটাই মিডিয়া ও বিরোধীরা বেশি বেশি করে বলছে। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है और इस प्रकार की घटनाएं, मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है। আমাদের রাজ্যে ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার হওয়ার পর ভূমি সংস্কার, অপারেশন বর্গা এবং নির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, এই তিনের ধাক্কায় আর্থিক জমিদারি ব্যবস্থা ভেঙে পড়ে। রাজ্যের আর্থিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় মোড়বদল। শুধু আর্থিক লাভই নয়, গরিব প্রান্তিক মানুষের অধিকার, আত্মসম্মান প্রতিষ্ঠিত হয়। আমরা চাই যে আপনারা এমন ভাবে আমাদের ভোট দিন, আমাদের পক্ষ অবলম্বন করুন, গরিবের দলগুলোকে জেতান। কিন্তু ১.৫ দশকের মধ্যেই মাথা তুলতে শুরু করে রাজনৈতিক জমিদারি ব্যবস্থা। সিপিএম এর লোকাল কমিটির অফিসগুলো ক্রমশ হয়ে উঠল নতুন জমিদার বাড়ি। এর কারণ রাজনৈতিক নয়, অর্থনৈতিক। সে সম্পর্কে অন্য কয়েকটি ভিডিওতে বিস্তারিত বলেছি। ওপরে আই লিঙ্কে বা নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক পাবেন, সেগুলো দেখার অনুরোধ করব। বাম আমলের রাজনৈতিক জমিদারির চেহারা বোঝাতে দুটো উদাহরণ দিচ্ছি। কোনো গ্রামের নয়, দুটোই কলকাতা শহরের ঘটনা। একটি খবর প্রকাশিত হয়েছিল ২০০৩ সালের ১৫ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকায়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্র যাদবপুরের বাঁশদ্রোণী জয়শ্রী ক্লাবের কাছে এক মজুর যুবকের ঘর দখল করে সিপিএম উদ্বাস্তু সংগঠনের অফিস বানিয়েছিল। পুলিশকে, মুখ্যমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি। দ্বিতীয় খবরটি প্রকাশিত হয়েছিল ২০০৪ সালের ২৫শে সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকাতেই। কট্টর সিপিএম সমর্থক এক নাট্যকর্মীর বাড়ি ভাড়া নেয় সিপিএম এর এক পার্টি সদস্য। আস্তে আস্তে দখলদারি শুরু হয়। সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের হস্তক্ষেপেও বাড়ি ফেরত পাননি ওই নাট্যকর্মী। হাঁড়ির দুটো ভাত টিপলাম, একটা বুদ্ধদেব ভট্টাচার্যের কেন্দ্রের, অন্যটিতে হস্তক্ষেপ করেছিলেন অনিল বিশ্বাস। বুদ্ধ অনিলই তখন ছিলেন রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা, তারাও কিচ্ছু করতে পারেননি। কলকাতাতেই এই অবস্থা হলে গ্রামে গ্রামে ছবিটা কি ছিল বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সিপিএম জমানায় রাজনৈতিক জমিদারি ছিল চারাগাছ, দলের কিছু নিয়ন্ত্রণও ছিল। তৃণমূল জমানায় সেটাই ভরন্ত চেহারা, লুম্পেন সর্বস্ব একটি দলে, নিয়ন্ত্রণের চেষ্টাও নেই। একটা সন্দেশখালী নয়, রাজ্যের প্রায় সর্বত্রই এখন সন্দেশখালী। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা একটা সংকট থেকে তৈরি হওয়া সিস্টেম। আরও ভয়ঙ্কর চেহারা নেবে বিজেপির হাত ধরে। ডালপালা ছড়িয়ে বসা সেই রাজনৈতিক জমিদারিকেই প্রথমবার চ্যালেঞ্জ জানালো সন্দেশখালী। স্রেফ তৃণমূলের বিরুদ্ধে নয়, এই বিদ্রোহ রাজনৈতিক জমিদারির সিস্টেমের বিরুদ্ধে। আবার বলছি, কোনো দলের বিরুদ্ধে নয়, এই লড়াই সিস্টেমের বিরুদ্ধে। তাই সিস্টেম চালিয়ে যেতে চাওয়া পার্টিগুলো ছাড়বে কেন? তাই এই আন্দোলনের গায়ে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা চলছে শুরু থেকেই, তৃণমূল বিজেপি দুতরফেই। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। Mamata Bandyopadhyay is known for the genocide of Hindus. Who is this man who is charged by the women of Sandeshkhali of mass rape of Bengali Hindu women?
where is Sheikh Shahjahan? 2011 সালের জনগণনা অনুযায়ী সন্দেশখালীর দুটো ব্লকের জনসংখ্যা 3,25,441, যার মধ্যে SC ST প্রায় 63%, মুসলমান প্রায় 27%। এই দলিত আদিবাসী মুসলিম সবার ওপরেই সন্ত্রাস চালিয়েছে শেখ শাহজাহান শিবু হাজরার বাহিনী। মহিলারা গণধর্ষণের অভিযোগ করেছেন শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে। নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। শিবু হাজরা নিজে ফোন করবে একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। রাজি হলে না হলে তোমার এবার প্রলোভন দেখাবে। এই আমাদের জমি সব বেদখল করে রেখেছিল। আপনার জমি কে দখল করেছে? আলিম মোল্লা শাহজাহান শেখের ইন্ধনে। এখানকার যা কিছু ওনার অর্ডার বেচিতে কিচ্ছু হয় না, গাছের পাতা নড়ে না শাহজাহান শেখের অর্ডার ছাড়া। তবু হিন্দুরা আক্রান্ত, হিন্দু মহিলারা নির্যাতিত, এই কাঁদুনি গেয়ে যাচ্ছে বিজেপি। এই যে অপরাধীকে জাত বা ধর্মের পরিচয় দেখাতে চাওয়া, এটাও অপরাধ, অপরাধীকে আড়ালের চেষ্টা। বিজেপি এটা করছে কারণ তারা আরো বড় রাজনৈতিক জমিদার, তাই চোখটা অন্যদিকে ঘোরাতে চাইছে। ধর্মের সুরসুরি দিয়ে ভোট পাওয়ার ছক। সব রাজনৈতিক দলই এই সিস্টেমের পক্ষে, তাই তারা একে শুধুমাত্র ভোটের অঙ্কে দেখতে চায়। কিন্তু কোনো আন্দোলনের গুরুত্ব সেটা নির্ভর করে সামাজিক ক্ষেত্রে তার কি প্রভাব তার ওপর। 47-এ তেভাগার আগুন জ্বলেছিল সন্দেশখালীতে। দিনাজপুরের উপকণ্ঠে চিরির বন্দর থানার তালপুকুর গ্রামে তেভাগা আন্দোলনের প্রথম 2 শহীদ হন শিবুরাম এবং সামির উদ্দিন, একজন হিন্দু একজন মুসলিম। অধিকারের লড়াইয়ে বারবার সব ধর্মের মানুষ একসঙ্গে থেকেছেন। অধিকারের লড়াই শুধু পারে নানা ধর্ম জাতের মানুষের ঐক্য গড়তে, ঐক্য ধরে রাখতে। আমরা ভাই হিন্দু মুসলিম আমরা ভাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে বাস করি, কিন্তু এই সরকার এসে আমাদের এই সর্বনাশটা করে দিল। সন্দেশখালীর আন্দোলনের আরও একটা দিক আছে। এই আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যের মুসলিমদের মধ্যে, যাদের বছরের পর বছর ভোটের দাবার ঘুঁটি করে রাখা হয়েছে। মমতা ব্যানার্জি প্রকাশ্যেই তাদের দুধেল গাই বলেছেন। তার ফলে মুসলিম মানেই অপরাধী, এরকম একটা লেবেল লাগিয়ে দেওয়ার কাজটাও অনেক সহজ হয়ে গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার সচেতন চেষ্টা শুরু হয়েছে, শুধু সন্দেশখালীতেই নয়, সারা রাজ্যে। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে RSS এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। এটা ঠিক, সন্দেশখালীর আন্দোলন শুরু হয়েছে RSS এর ছকে। নানা দলের সমর্থক, নির্যাতিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে বেশি ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরাই। কিন্তু RSS এর নিয়ন্ত্রণের কারণে এই আন্দোলন থেকে বিজেপির রাজনৈতিক লাভের সম্ভাবনা বেশি। বারাসতে প্রধানমন্ত্রীর জনসভায় সন্দেশখালীর মানুষের যোগদান থেকেই সেটা স্পষ্ট। আমরা বিরোধী দলের সাহায্য পেয়েছি। আমাদের শাসক দল আমাদের কোনো সাহায্য করেনি। ওই জন্য ওনাদের সাথে আমাদের সাথ মিলিয়ে আমাদের ত্রিশূল হাতে করে এখন পথ চলার সময় এসে গেছে। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। কোনো সন্দেহ নেই, শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা শেষ পর্যন্ত করে গেছে মমতা ব্যানার্জির সরকার ও দল। শেষ পর্যন্ত নাছোড় আন্দোলন আর কোর্টের চাপে পারেনি। কিন্তু মোদিও তো তার দলের MP ব্রিজভূষণ শরণ সিংকে এখনও বাঁচিয়েই যাচ্ছেন। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে দিল্লির রাস্তায় রাত কাটিয়েছেন দুনিয়ার দরবার থেকে মেডেল জিতে আনা কুস্তিগিররা। পুলিশ তাদের টেনে হিঁচড়ে তুলে দিয়েছে। অমিত শাহের পুলিশ। প্রতিবাদে সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দিয়েছেন। বিনেশ ফোগট ও বজরং পুনিয়া অর্জুন সম্মান ছেড়ে দিয়েছেন। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে।
বিলকিস বানো, হাথরাস, উন্নাওয়ে একের পর এক গণধর্ষণ, কাঠুয়া, প্রয়াগরাজ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া, কানপুরের 2 নাবালিকাকে গণধর্ষণের পর তারা আত্মহত্যা করে, মামলা তুলতে ক্রমাগত চাপের মুখে একজনের বাবাও আত্মঘাতী হন। দম থাকলে মোদি সন্দেশখালির মতো মুখ খুলুন ওইসব ব্যাপার নিয়েও। टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকান মিস্টার মোদি। মণিপুরে 2 মহিলাকে নগ্ন করে প্যারেড করানোর কথা জেনেও ঘাপটি মেরে বসেছিলেন ইনি। 10 মাস পরেও মণিপুরে শান্তি ফেরেনি, একবারও সেখানে যাওয়ার সময় পাননি মোদি। संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। লজ্জা সরমের মাথা খেয়ে তবু গলাবাজি করেই যান, তার চামচেরা নির্লজ্জ ঢোল বাজিয়েই যান, সে পুরনো হোক বা নতুন কোনো ভক্ত। মণিপুর নিয়ে আপনার কি বক্তব্য? মণিপুর নিয়ে, মণিপুরে বিজেপির দায়িত্বটা কি আপনি বলুন? বিজেপি সরকার সেখানে আছে এই পর্যন্ত, কিন্তু বিজেপি সেখানে কিভাবে কলকাঠি নেড়েছে আমি তো এখনো পর্যন্ত কারোর মুখে শুনলাম না। অনেকেই প্রশ্নটা আমায় করেছেন, তার পাল্টা আমি এই প্রশ্নটা করেছি। যেখানে তো 2টো গোষ্ঠীর লড়াই, তাই না? এখন প্রত্যেকটা লোকের পেছনে একজন করে পুলিশম্যান বা 2জন করে পুলিশম্যান তো দিয়ে রাখা সম্ভব নয়। दिस इज माई हम्बल रिक्वेस्ट मोदी जी, ये चुंगरिंग मेरे तरफ से मैसेज देना चाहता हूँ। हिंसा हो रहा है मणिपुर में, ऑलमोस्ट 1 ईयर हो गया और हर दिन लोग मर रहा है और रिलीफ कैंप में कितना लोग रहता है, खाना पीना अच्छी से नहीं मिल रहा है और बच्चा लोग अच्छी से पढ़ाई नहीं कर रहा है। हम लोग फ्यूचर के लिए बहुत परेशान है मणिपुर, और मोदी जी आप एक बार आके मणिपुर में विजिट कर लीजिए और जल्द से जल्द मणिपुर को शांति चाहिए प्लीज। এবার ধরুন সিপিএম এর কথা। বাংলাদেশের কলেজে বিএনপির ছাত্রনেতা শেখ শাহজাহান এদেশে এসে নাগরিকত্ব পেল কি করে? সে তো তখন সিপিএম করত, তার ডন হয়ে ওঠা শুরুও তখনই। নিরাপদ সর্দারদের নিরাপদ রাখার ব্যবস্থার দায়িত্বে ছিল। জেলিয়াখালীর নীলকান্ত হাজরা ছিলেন সিপিএম এর সন্দেশখালী লোকাল কমিটির সদস্য, তার ছেলে শিবুও একসময় সিপিএম করত। কমরেডরা অবশ্য এখন হাত ধুয়ে ফেলতে চেষ্টা করেই যাচ্ছেন। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখেছিলেন, রাজা আসে যায় রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। মুদ্রা প্রশ্ন হলো, সরকার বদলালেই কি অবস্থা বদলে যাবে? এখন যেমন আমরা অনেকেই মনে করছি মমতা ব্যানার্জি সরকার চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। মমতা সরকার দূর হটুক, এইটা আমরা চাই। যে কোনো সরকার আসে আসুক, এই শয়তান দূর হটুক। নরেন্দ্র মোদীকে সমর্থন করি আর না করি, এই শয়তানটা দূর হটুক। এদেরকে আমরা প্রত্যাহার দেবো না, অন্য সরকার যেই আসে আসুক। সত্যি কি তাই হয়? বামফ্রন্ট জমানায় অত্যাচারে তিতি বিরক্ত হয়ে আমরা ভেবেছিলাম সরকার বদলালেই সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? এখন অনেকে ভাবছি আগেই ভালো ছিল, তৃণমূল গেলেই সব ঠিক হয়ে যাবে। সত্যি কি তাই হবে? সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি, তার ফল কি হচ্ছে সে তো চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। ধরুন সন্দেশখালী এলাকায় গৌতম দেবের অনুরাগী ছিল, অনুগামী ছিলেন শেখ শাহজাহান, তিনি এখন একেবারে পদাধিকারী আপনার দলের, এবং তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ। আমি একটা কথা বলি, সব সিপিএম খারাপ এটা আমি কেন বলবো? লক্ষণ সেটা শাহজাহান এক নয়। শাহজাহানের সাথে কি এটা মুসলিম নেম আছে বলে আপনি বলছেন? না না, মুসলিম নেম। দাঁড়ান, আপনাকে আমি আবার বলি, শাহজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে। হি ইজ নট লাইক লক্ষণ শেঠ, প্লিজ আন্ডারস্ট্যান্ড। সন্দেশখালীর তেভাগা আন্দোলনকে অন্য জায়গায় ছড়িয়ে দিয়েছিল কমিউনিস্ট পার্টি। সেদিনের কমিউনিস্ট পার্টি ভোট সর্বস্ব রাজনীতি করত না, অধিকারের লড়াই করত। এখন সন্দেশখালী বিপন্ন দেখেও শুধু বিধানসভায় উল্লেখ করে সিপিএমের নিরাপদ সর্দাররা কলকাতার ফ্ল্যাটে নিরাপদে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছেন।
সন্দেশখালীর আন্দোলনকে কাজে লাগাতে মরিয়া বিজেপি, কিন্তু সারা দেশে বা অন্য রাজ্যে তাদের শাসন দেখলেই বোঝা যাবে তাদের হাতে রাজ্যের হাল কি হতে পারে। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় আইএসএফ এর পতাকা উঠতে দেখা যাচ্ছে। অন্য দলগুলোর ভোট সর্বস্ব কথার চেয়ে ওদের কথা খানিকটা আলাদা। নওশাদরা ইতিবাচক বিকল্প রাজনীতি হয়ে উঠতে পারেন, নয়তো অপেক্ষা করতে হবে। শুধু তো সন্দেশখালীতে নয়, রাজনৈতিক জমিদারি ব্যবস্থা আর মুসলিমদের ভোটের বোড়ে করে রাখার ব্যবস্থা তো রাজ্য জুড়ে। সন্দেশখালী সেই রাজনৈতিক সিস্টেমের বিরুদ্ধে প্রথম আলোড়ন। এ আগুন ছড়াতে বাধ্য। ভোটের বাক্সে এর হিসেব নাও মিলতে পারে, কিন্তু এ আগুন ছড়াতে বাধ্য, আজ নয়তো কাল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।